কাকে হারাবো, ইন্ডিয়া নাকি পাকিস্তান? দুটা দলই আছে সামনে। ইন্ডিয়াকে দিয়ে শুরু করব নাকি পাকিস্তানের জন্য রেখে দেব? রেখে দেওয়ার কি আছে? অনিশ্চয়তায় কে থাকতে চায়? চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে যেতে হলে বাংলাদেশকে, আজকে যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ, তাহলে সমীকরণের হিসাবটা একদম জলবৎতরলং হয়ে যায়। ইন্ডিয়াকে দিয়ে হোক না, ফাইনালের রাস্তাটা পরিষ্কার। স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির স্পোর্টসে। হাসান মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে দুজন লেজেন্ডারি মানুষ আছেন। অবশ্যই আমার খুবই পছন্দের আওয়ার ভেরি ওন এম কায়সার। কায়সার ভাই স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং আরেকজন সুপারস্টার, বাংলাদেশ ক্রিকেট যাকে দিয়ে আলোকিত হয়েছে, মানে তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো শব্দ আমার কম, তিনি আমারও খুব পছন্দের, কায়সার ভাইয়েরও খুব পছন্দের, সবার পছন্দের, মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই স্বাগত। ধন্যবাদ। এবং সত্যিকারের লিজেন্ড উনি, এবং এদিকে দি এন্ড, লেজেন্ড অ্যান্ড দি এন্ড। না, আপনি তো এন্ড না, আপনি তো কালার। থ্যাংক ইউ। আশরাফুল ভাই, ইন্ডিয়ার সাথে পারাটা একটু ডিফিকাল্ট। ওই বড় আশাটা কি আমরা আজকে করব না করব না? অবশ্যই দেখেন, এই দিনটা যদি আমাদের হয় কেন করব না। আমাদের যদি ইন্ডিয়ার সাথে জিততে হয়, ডেফিনেটলি আমাদের A+ গেম খেলতে হবে। গেম খেললে আপনারা জিততে পারবেন। জিপিএ 5 পেতে হবে। তো আমার যেটা মনে হয় যে ইন্ডিয়া এবং ওমানের ম্যাচ দেখে আমার কিন্তু আলাদা একটা কনফিডেন্স এসেছিল, এবং আমরা সুপার 4-এ এসে প্রথম ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কার সাথে খুব কমফোর্টেবলি উইন করেছি। হ্যাঁ, শেষের দিকে একটু ড্রামা হয়েছে, কিন্তু একবারও মনে হয় না আমরা হারবো। তো সেই জায়গায় আমার মনে হয় যে ওই ওমানের ম্যাচের পরে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে না, সুপার 4-এ যে আমরা ম্যাচ বাই ম্যাচ প্রত্যেকটা ম্যাচই জেতা সম্ভব। হ্যাঁ, এই মুহূর্তে যেটা আপনি শুরুতে আমরা আলাপ করছিলাম যে ইন্ডিয়া লাস্ট 1 বছরে অলমোস্ট 33টার মতন ম্যাচ খেলেছে। জিম্বাবুয়ের মাঠে যে তারা হেরেছে একটা ম্যাচ, আমরা ইন্ডিয়াকে তাদের মাঠে যে T20-তে হারিয়েছিলাম 19-এ। হ্যাঁ, তো ওভারঅল যেহেতু 20 ওভারের খেলা, ডেফিনেটলি ইন্ডিয়া অসাধারণ একটা টিম। এই ফরম্যাটের জন্য বিশেষ করে এশিয়ার মধ্যে তারা অসাধারণ একটা টিম। কিন্তু তাদের হারাতে হলে আমাদের A+ গেম খেলতে হবে, সবাই সব ডিপার্টমেন্টে। যেমন শ্রীলঙ্কার সাথে আমরা ভালো খেলেছি। আমি যদি প্রশ্নটা এইভাবে করি, আমরা A+ গেম খেললাম, ইন্ডিয়াও A+ গেম খেললো, তাহলে আসলে আমাদের জেতাটা ডিফিকাল্ট। যদি ইন্ডিয়ার ব্যাড ডে হতে হবে, ডেফিনেটলি আপনার ইন্ডিয়ার ব্যাড ডে না হলে আমাদের তাদের সাথে এই মুহূর্তে আপনি যদি প্লেয়ার বাই প্লেয়ার আমরা চিন্তা করি, ওভারঅল তারা আমাদের থেকে এগিয়ে। কারণ এই ফরম্যাটের জন্য তাদের ব্যাটিং অর্ডার যদি দেখেন, অভিষেক শর্মা যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অলরেডি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এবং ভালো ফর্মে আছেন। এই এশিয়া কাপে 4টা ম্যাচই অলমোস্ট 3টাতে 30+ রান করেছেন, এবং লাস্ট ম্যাচে 70 রান করেছেন, অলমোস্ট 230-এর মতো স্ট্রাইক রেট। তো ওদের A+ গেম হলে আমাদের সম্ভব না, ওদের হইতে হবে B+ আর কি। হলেও আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কায়সার ভাই, বন্ধু দলটা নিয়ে আসলো আমাদের সুপার 4-এ, সেই দলটা গতকালকে পাকিস্তানের কাছে হেরে তাদের এবারকার এশিয়া কাপ জার্নি শেষ। তারা জিতলে আমাদের জন্য ভালো হতো, রান রেটের হিসাব থাকতো, একটা সমীকরণ থাকতো। আমরা যদি ইন্ডিয়া পাকিস্তান 2 দলের কাছেও হারতাম, তারপরেও একটা স্লাইড চান্স থাকতো আমাদের ফাইনালে খেলার। বাট ফাইনালি পাকিস্তান জিতেছে, এবং বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার পরে পাকিস্তানের সাথে পরের দিনই খেলাটা আগামীকাল। সো বাংলাদেশকে পরপর মানে 12 ঘন্টার ব্যবধানে 2টা ম্যাচ খেলতে হবে। এইটা বাংলাদেশ দলকে মানসিকভাবে চাপে রাখবে কিনা? প্রথমে আমি বলি যে দেখুন, আপনি সমীকরণ, ইকুয়েশন এগুলো অঙ্কের ক্ষেত্রে মানায়, কিন্তু যখন আপনি ক্রিকেট খেলতে নামবেন, বিশেষ করে কোনো টুর্নামেন্টে খেলতে নামবেন, সেখানে যদি শুধুমাত্র সমীকরণের চিন্তা করে আপনি যদি সামনে বাড়তে চান, ইউ ক্যানট প্রসিড। আপনাকে যেটা করতে হবে, যে আশরাফুল যেভাবে বললেন যে গিভেন ডেতে আপনাকে আপনার সেরা পারফরমেন্সটা করতে হবে, ঠিক একই রকমভাবে আমি বলি যে বাংলাদেশ যদি A+ গেম খেলে বা জিপিএ 5-এর মতো যদি পরীক্ষাটা পাওয়ার মতো যদি পরীক্ষাটা দেয়, তো পেছনে যিনি বসে আছেন তার পরীক্ষাটা কেমন হচ্ছে সেটা আমি মনে করি না দেখার বিষয় রয়েছে। বিষয়টা হলো যে আপনার পরীক্ষাটা কত ভালো হচ্ছে সেটাই আগে প্রায়োরিটিটা দিতে হবে, এবং সেদিকে মনোযোগটা দিতে হবে। সো বাংলাদেশ দলকে সেইভাবেই কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। ইন্ডিয়া মাইটি, কোনো সন্দেহ নেই। তো যে দলকে আমরা দিল্লিতে হারাতে পারি, কেন তাদের থেকে দুবাইতে হারাতে পারবো না? বিষয়টা হলো যে কনফিডেন্সটা, আপনি কতখানি নিজের খেলার প্রতি, নিজের যোগ্যতার প্রতি, সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাসটুকু রয়েছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়া যতই মাইটি হোক না কেন,
আর তাদেরকে হারানোটা ইম্পসিবল যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে আপনি যে ইম্পসিবল শব্দটা বলছেন সেটাকে আপনি ভাগ করে দেন, আই এম পসিবল। এবং বাংলাদেশকে সেই আত্মবিশ্বাস নিয়ে আজকে মাঠে নামতে হবে যে ভারত শক্তিশালী দল, কিন্তু তাদেরকে হারানো সম্ভব। এই কাজটুকু যদি বাংলাদেশ দল করতে পারে, তাহলে আমার মনে হয় যে অত ইকুয়েশনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সেরা খেলাটা খেলবেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আপনাকে খেলতে হবে নির্ভয় নিঃশঙ্ক চিত্তে, ভয় ডরহীনভাবে। সেটা যদি বাংলাদেশ করতে পারে, তাহলে নিশ্চিতভাবে কালকেও আমরা এখানে বসে বাংলাদেশের জয়গান গাইবো। এক্স্যাক্টলি। আশরাফুল ভাই, বাংলাদেশের স্কোয়াডে আপনি কিছু অ্যাড করতে চান? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্লেয়াররা কিন্তু যাওয়ার আগে তারা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু ওই আত্মবিশ্বাসটা আমরা দেখেছি যে তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এমন না যে তারা জাস্ট পার্টিসিপেট করতে যাচ্ছে, তারা সবাই বলছে যে আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে যাচ্ছি। তো ডেফিনেটলি বিশেষ করে যখন আমরা শ্রীলঙ্কার সাথে 169 চেস করেছি, অনেক আমরা কিন্তু ফার্স্ট ইনিংসের পরে ভেবেছিলাম এটা কি পারবে, শেষ গেম। কিন্তু আপনি চ্যাম্পিয়ন হতে হলে 170, আজকে হয়তো বা আমরা যদি টসটা না জিতি তাহলে হয়তো আমাদের আগে ব্যাটিং করতে হতে পারে। তো আমাদের আগে ব্যাটিং করে অ্যাটলিস্ট 180 বা 190 এই ধরনের রান করার মন মানসিকতা রাখতে হবে। বা আমরা হয়তো বা টস জিতে বোলিং করলাম, তারা 180 করলো, ওই রানটা আমাদের চেস করার, চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো আমার বিশ্বাস যে প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাসটা আছে। শ্রীলঙ্কার সাথে আমাদের যে স্কোয়াডটা ছিল, আজকে স্কোয়াডে কোনো চেঞ্জ প্রত্যাশা করেন কিনা, দরকার কিনা? দেখেন, ম্যানেজমেন্ট কিন্তু আমরা দেখছি যে এভরি গেমেই তারা চেঞ্জ করছেন। রিশাদ অসাধারণ বল করেছে আফগানিস্তানের সাথে, ম্যাচ উইনিং বোলিং। নুরুল হাসান সোহান চমৎকার ফিনিশ করেছেন, 6 বলে 12 নট আউট ছিল, ব্রিলিয়ান একটা রান আউট করেছেন, ম্যাচ উইনিং, ওই মোমেন্টটা কিন্তু ম্যাচ উইনিং একটা মোমেন্ট ছিল। আবার 2টা ক্যাচও নিয়েছেন, তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল। তো আমার কাছে মনে হয় যে আজকে হয়তো বা রিশাদকে নিয়ে আসতে পারে, যেহেতু স্পিনার ইন্ডিয়ার এগেনস্টে হয়তো বা নাসুমের থেকে আমার মনে হয় যে স্পিনার বেশি এফেক্টিভ হবে। আপনি বলছেন নাসুম অফ, রিশাদ ইন, সেই ক্ষেত্রে আপনার যে 3 পেসারের যে পলিসিটা, তাসকিন, মুস্তাফিজ এবং শরীফুলের জায়গায় মানে অনেক এক্সপেন্সিভ ছিল। এক্সপেন্সিভ হয়েছে ভাইয়া, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ওর কিন্তু অপরচুনিটি তৈরি করেছিলেন। লাস্ট 2 ওভারে কিন্তু 2টা ক্যাচের অপরচুনিটি ছিল, মোস্তাফিজ ট্রাই করেনি এবং তৌহিদ হৃদয় ক্যাচ ড্রপ করেছিলেন। আদারওয়াইজ কিন্তু সে 2টা উইকেট পেলে রানটা কিন্তু এত নাও হতে পারত। তারপর আমার মনে হয় যে তানজিম সাকিবকে হয়তো বা নিয়ে আসতে পারে, যেহেতু তানজিম সাকিব ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার এগেনস্টে ভালো বল করেছে, এশিয়া কাপে ভালো করেছিল, এশিয়া কাপে এবং ওয়ার্ল্ড কাপেও সে T20 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার এগেনস্টে ভালো বল করেছিল। তো সেই জায়গায় আমার মনে হয় যে হয়তো বা শরীফুলের জায়গায় তানজিম সাকিব আসতে পারে, এবং নাসুমের জায়গায় হয়তো আমরা একটা স্পিনার নিতে পারি রিশাদকে। যেহেতু শেখ মেহেদি, তাদের লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে, তিলক বর্মা, অভিষেক শর্মা, তাদের এগেনস্টে হয়তো বা শেখ মেহেদিকে প্রয়োজন হবে, কারণ লাস্ট ম্যাচেও সে ভালো বল করেছে। এই 2টা চেঞ্জ হতে পারে আমার মনে হয়। ক্যাসার ভাই, একটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশ দল গতকালকে যখন প্র্যাকটিস করছিল তখন সেখানে একটা দুর্ঘটনার মতো ঘটেছে। লিটন দাস একটু ইনজুরিতে পড়েছেন, তার কোমরে ব্যথা পেয়েছেন, পিঠে ব্যথা পেয়েছিলেন, এবং এই ব্যথার কারণে তিনি আর প্র্যাকটিসে না করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। তো আমরা আশা করছি, এখন পর্যন্ত আমরা জানি না যে তার ফিটনেসের পর্যায়টা, অবস্থাটা কীরকম রয়েছে। তবে আমি যতদূর জানি, যে লিটনকে যতদূর চিনি এবং এই ম্যাচের গুরুত্বটা তিনি ক্যাপ্টেন হিসেবে বাদবাকি সবার চেয়ে ভালো জানেন, তিনি যদি হাফ ফিটও থাকেন তাহলে নিশ্চিতভাবে তিনি খেলতে নামবেন। সো আমরা আশা করছি যে লিটনকে যেন আমরা এই একাদশে পাই, তাহলে আমাদের বাদবাকি আরও অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি হয়তো আমরা পেতে পারি। আর চেঞ্জের কথা যেটা বললেন, আমি আশরাফুলের সাথে পুরোপুরি একমত যে বাংলাদেশ যখন ইন্ডিয়ার মতো দলের বিরুদ্ধে খেলবে, এখানে আপনি 3 জন স্পিনার নিয়ে খেলার বিলাসিতা আমি মনে করি না যে বাংলাদেশ দেখাবে সেখানে। তবে একটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশ দল অন্তত একটা ভালো কাজ করতে পেরে শ্রীলঙ্কার সাথে ম্যাচে, সেটি হলো যে জেনুইন 5 জন বোলার নিয়ে খেলেছে। দিস ইজ পারফেক্ট কম্বিনেশন। আপনি কখনো 4 জন বোলার নিয়ে খেলে 20 ওভারে ম্যাচ, 20 ওভারের যে ম্যাচটা থাকে সেই 20 ওভারের ম্যাচে আপনি বোলিং দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখতে পারবেন না, বা বোলিং দিয়ে দলকে জেতাতে ভেরি টাফ হয়ে যায়। কারণ এমনিতে ধরুন একটা ছোট্ট হিসাব, 4 জন জেনুইন বোলার নিলেন, এই 4 জনের মধ্যে একজন যদি মার খেলেন, তখন আপনি তো আরও বেশি প্যানিকড হয়ে যাবেন, যে বাদবাকি যে পার্ট টাইম যে 2 জন রয়েছেন তারা আরও বেশি প্যানিকড হয়ে যাবে। দেখা যাবে যে এমন অবস্থা হয়েছে 20 ওভার করার মতো বোলিংয়ে নেই। সো আপনাকে আপনার রসদটা জোগাড় করে তারপর কিন্তু মাঠে নামতে হবে। তো বাংলাদেশ দলের অবশ্যই উচিত, আমি মনে করি, যে 5 জন জেনুইন বোলার নিয়ে খেলা এবং 6 জন ব্যাটার। আর যে 5 জন বোলার থাকবেন তাদের মধ্যে থেকে অন্তত 2 জন ব্যাট করতে পারেন, অলরাউন্ডারের একটা ভূমিকা রাখতে পারেন, এমন যদি থাকে তাহলে ভেরি গুড। আর যদি না থাকে তাহলে আপনাকে 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে ব্যাটার, তাদের উপরে আপনাকে আস্থা রাখতে হবে, তারাই যেন ব্যাটিংয়ের আসল কাজটুকু করেন। তারা যদি এই 6 জন যদি ফেল করেন, তাহলে আপনি কিন্তু বাকি যে
যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনার ঠেকিয়ে সামনে এগিয়ে যাবেন, এই ঠেকা কাজ দিয়ে আপনি ইন্ডিয়ার মতো দলকে হারানোটা আপনার জন্য কষ্টকর হবে। সো প্রথম কাজটুকু হলো ব্যাটার দেখে তাদের দায়িত্বটুকু ঠিকমতো পালন করতে হবে। যদি আগে ব্যাটিংটা আপনি করেন, আশাফুল যেভাবে বললেন যে 180+ রান যদি আপনি করতে পারেন, ইটস এ কম্পিটিটিভ স্কোর এই মাঠের জন্য। যদিও ভারতের যে দলটা তারা কিন্তু আপনি 200 চেস করে ম্যাচ জিততে পারে। আর দুবাইয়ের উইকেট আপনি জানেন যে দুবাইয়ের উইকেটে কিন্তু আপনি চেজেবল, যে কোনো টার্গেট চেজেবল হয়ে যাচ্ছে এখন পর্যন্ত। তো সব কিছু মিলে আমি মনে করি যে বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপে যতগুলো ম্যাচ খেলেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অপেক্ষা করছে আজকে বাংলাদেশের জন্য। আর আপনি যদি বড় স্বপ্ন নিয়ে বা বড় স্বপ্ন সফল করতে চান, তো বড় চ্যালেঞ্জটা তো আপনাকে জিততে হবে। রাইট, চ্যাম্পিয়ন হতে হলে তো সবাইকেই হারাতে হয়, সেটা ডেফিনেটলি বাংলাদেশ দলকে করতে হবে। আশরাফুল ভাই, বাংলাদেশ দলে আপনি যেটা বলেছেন রিশাদকে আনা নাসুমের জায়গায় এবং শরীফুলের জায়গায় তানজিম সাকিব, যেটা কায়সার ভাই বলল যে লিটন দাস ইনজুর্ড, আমরা জানি যদি কোনো কারণে, এমন না হোক আল্লাহ না করুক, যদি কোনো কারণে লিটন খেলতে না পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কেমন হতে পারে? লিটনের জায়গায় আপনি দলে কাকে নিতে চাইবেন? তখন হয়তো নুরুল হাসান সোহান, সে কিন্তু টিমের সাথে আছেন এবং ভালো রিদমে আছেন এবং 2021 না 22 টি-20 ওয়ার্ল্ড কাপে এগেনস্ট ইন্ডিয়ার সাথে চমৎকার ব্যাটিংও করেছিল। লাস্ট ওভারে অলমোস্ট 22 রানের মতন প্রয়োজন ছিল, সে 18 রান করে ফেলেছিল, ম্যাচটা জিতাতে পারেনি। কিন্তু নুরুল হাসান সোহান এই মুহূর্তে এই ফরম্যাটের জন্য খুব ভালো রিদমে আছে। তো যদি লিটন না খেলে হয়তোবা উইকেট কিপার হিসাবে সে বেস্ট উইকেট কিপার বাংলাদেশের। যদিও লাস্ট 2টা ম্যাচ টি-20 বাংলাদেশের হয়ে খেলেছেন অ্যাজ এ ফিল্ডার হিসাবে। তো লিটন না খেললে কিপিংয়ের পজিশনে অটোমেটিক নুরুল হাসান সোহান চলে আসবে এবং তার লেট ওয়ার্ল্ড ব্যাটিংটাও আমরা তার কাছ থেকে পাবো। যে কথাটা আশরাফুল ভাই বলছে, এই আলোচনাটা বা তর্কটা অনেক দিন ধরে হচ্ছে যে ওয়াই নট নুরুল হাসান সোহান, ইজ আ ফিনিশার, খুবই ভালো পারফর্ম করছেন ডোমেস্টিকেও যখনই সুযোগটা পান। ওয়াই জাকির আলী অনিক, যদি লিটন খেলেন, জাকির আলী অনিকের জায়গায় কেন নুরুল হাসান সোহান না? জাকির আলী অনিক এর আগে যে কয়েকটা টুর্নামেন্ট হয়েছিল সেখানে তার কার্যকারিতাটা প্রমাণ করেছেন বেশ ভালোভাবে। এই সিরিজটা তার মোটেও ভালো যাচ্ছে না এবং এর আগে যে নেদারল্যান্ডসের সাথে যে সিরিজটা খেলেছিলেন সেখানেও তার ভালো যায়নি, কিন্তু এর আগেরগুলোতে তিনি বেশ কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। এবং আমি সবসময় মাহাদি একটা জিনিস বিশ্বাস করি, কোনো একটা ম্যাচ দিয়ে বা কোনো একটা সিরিজ দিয়ে কাউকে জাজ করা উচিত না। কারণ কাউকে যদি আপনি জাজ করতে হয় তাহলে অন্তত টানা 2 বছর তার পারফরমেন্স আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলে, ঘরোয়া ক্রিকেটের কথা আমি বলছি না, ইন্টারন্যাশনাল লেভেলে সেটা দেখতে হবে। সো সোহানকে কি আমরা এত সময় দেখেছি? সোহানকে আমরা সময় দিয়েছি, কিন্তু সোহান সেই সময়টা যখন প্রয়োজন ছিল সেটা কাজে লাগাতে পারেননি। আর বাংলাদেশ দল, আপনি জানেন যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট দল, আমরা আমজনতা যেরকমভাবে চিন্তাটুকু করি এটার থেকে বাইরে কিন্তু না। আমাদের সবচেয়ে সমস্যাটা হলো খুব দ্রুত আমরা যে কারো উপরে কিন্তু ধৈর্য আমরা সোশ্যাল মিডিয়া দেখে টিম নির্বাচন করে এরকম কথা হয়েছে, একটা ম্যাচ খেলে রাতারাতি তাকেও কিন্তু আমরা নায়ক বানিয়ে দেই। সেটা যাতে না হয়, আমি মনে করি যে নুরুল হাসান সোহান এজ এ দুর্দান্ত ক্যাপাবিলিটি তার রয়েছে, সম্ভাবনা রয়েছে। এ দলের হয়ে তিনি ভালো পারফরমেন্সও করেছেন। এর আগে তিনি তার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছিল সেখানেও এক্সেলেন্ট পারফর্মার তিনি, ঘরোয়া ক্রিকেটেও তিনি তার দলকে ভালোভাবে পারফরমেন্স এনে দিয়েছেন। সব কিছু মিলে নুরুল হাসান সোহানকে আমি মনে করি যে পর্যাপ্ত সুযোগটা দেওয়া উচিত। আর একজন ক্রিকেটারকে যখন আপনি পরখ করতে চাইবেন তখন তাকে অবশ্যই আমি মনে করি যে পর্যাপ্ত সুযোগটা দেওয়া উচিত। হ্যাঁ, আশাফুলের সাথে আমি পুরোপুরি একমত যে লিটন দাস যদি আজকে না খেলেন তাহলে নুরুল হাসান সোহানই হলেন বেস্ট চয়েস। তবে আমরা আশা করব যেন লিটন দাস খেলেন, এবং লিটন দাস খেললে ধরুন আপনি ক্যাপ্টেন্সি থেকে শুরু করে আরো অনেক যে কম্বিনেশনের বিষয় রয়েছে সেই বিষয়গুলো বাংলাদেশকে, ইন্ডিয়ার এগেইনস্টে তার রেকর্ডও ভালো, রাইট, এবং এই মুহূর্তে তিনি ফর্মেও রয়েছেন, বেশ ভালো ফর্মে রয়েছেন। গত 2টো ম্যাচ বাদ দিলে এর আগে যে 4টা ম্যাচ তিনি খেলেছিলেন সেখানে টানা 3টি হাফ সেঞ্চুরি ছিল তার, ম্যাচ উইনার ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তার ছোট্ট ইনিংসটা অনেক এফেক্টিভ, বিকজ মোমেন্টামটাকে তিনি নষ্ট হতে দেন। ফার্স্ট ওভারে যখন তানজিম তামিম আউট হয়ে গিয়েছেন, তারপরে একটা পার্টনারশিপ ছিল, সেই পার্টনারশিপটা করেছেন সাইফের সাথে এবং সাইফকে গাইড করেছিলেন যে আসলে এই বলটা এখন এইটা হতে পারে। তো লিটন এই মুহূর্তে তো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান টি-20 ফরম্যাটে যদি চিন্তা করে, এবং অসাধারণ ক্যাপ্টেনও, প্রচুর প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন। তো লিটনের থাকাটাও খুব ইম্পর্টেন্ট। যদি না থাকে আমার মনে হয় যে নুরুল হাসান সোহান, সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার কেমন হবে? তখন হয়তোবা একজন করে হয়তো উপরে চলে আসতে হবে, যেভাবে আমাদের ব্যাটিং অর্ডারটা ছিল। 4-এ হয়তোবা তৌহিদ হৃদয় ছিল, সে হয়তোবা 3-এ চলে আসবেন। তারপর শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনিক, তারা হয়তোবা উপরে প্রমোশন। আমি চাইবো না যে শেখ মেহেদীকে তারা নাম্বার 3-তে খেলাক, কারণ এইটা যেহেতু সালাউদ্দিন ভাই ওই জায়গায় কোচিং প্যানেলে আছেন, উনি খুব ট্রাস্ট করেন শেখ মেহেদীর উপরে। সে প্র্যাকটিসে অসাধারণ, যেহেতু আমিও তার সাথে কাজ করেছি রংপুর রাইডার্সের হয়ে।
প্র্যাকটিসে অসাধারণ, কিন্তু এখনও সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওইভাবে পারফরমেন্স করতে পারছে না। তাকে কিন্তু অপরচুনিটি করে দিচ্ছেন সালাউদ্দিন ভাই আসার পরে। আপনি যদি দেখেন যে 4-এ 5-এ একটা ম্যাচ খেলেছেন, 4-এ রান করেনি, তারপরে ম্যাচে আবার ড্রপ দেওয়া হয়েছিল, আবার ফিরে এসেছেন। তো আমার মনে হয় যে জেনুইন ব্যাটসম্যানরা, যেমন তৌহিদ হৃদয় ডোমেস্টিক ক্রিকেটের নাম্বার 3 খেলে অভ্যস্ত, বিশেষ করে বিপিএল আমরা দেখি। যদি লিটন না খেলতে পারে, আমাদের জেনুইন ব্যাটসম্যানরা একজন একজন করে উপরে চলে আসবেন, এটা হলে আমার কাছে মনে হয় ভালো হয়। সাইফ হাসান আসলেন প্রথম ম্যাচটাতে 28 বলে 30 বা 26 বলে 28 বলে 30 মেবি। তারপরের ইনিংসটা স্পেশালি যখন দরকার ছিল, সেটা দুর্দান্ত একটা 61 শ্রীলঙ্কার বিপক্ষে, এবং অনেকেই বলছেন যে এই ইনিংসটাই আসলে বেসিক্যালি বাংলাদেশের যে উইনিং মানে ফাউন্ডেশন সেটা তৈরি করে দিয়েছিল। সাইফকে নিয়ে কি বলবেন? কায়সার ভাই, যাকে একটা সময় ভাবা হতো শুধুমাত্র টেস্টেই ব্যাটিং করবেন। রাইট, এবং এই ম্যাচে যেটি আপনি বললেন যে 28 বলে 30 রান যেটি করেছিলেন, সেটাতে বাংলাদেশ দলের আপনার ওপেনিং স্লটটা বেশ ভালো হয়েছিল, কিন্তু তার এই স্লো ব্যাটিংটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল এবং বলা হচ্ছিল যে বাংলাদেশ দল যে ম্যাচটা হেরেছে সেটার জন্য এটা অন্যতম একটা কারণ, এবং এইভাবে এই ব্যাটিং দিয়ে অন্তত টি-20-তে চলে না। সোশ্যাল মিডিয়া প্রচুর আপনার ট্রলের শিকার হতে তাকে হয়েছে। তো আমরাও ভেবেছিলাম যে হয়তো পরের ম্যাচে তাকে টিম ম্যানেজমেন্ট ড্রপ দিয়ে দিতে পারে, কিন্তু তিনি যে কায়দায় ফিরে এসেছেন, এই কারণে আমি মনে করি যে তাকে একটা স্যালুট দেওয়া উচিত। আর আমি এটা সবসময় বিশ্বাস করি যে দেয়ালে পিঠ থেকে গেলে যদি আপনি জিততে পারেন, তাহলে আপনি আসল উইনার। তো সাইফ হাসান অন্তত ব্যাটার হিসাবে সেটা প্রমাণ করেছেন যে তিনি যে ম্যাচ জেতাতে পারেন, সিঙ্গেল হ্যান্ডলি ম্যাচ জেতাতে পারেন, বড় স্কোর করতে পারেন, সেটা যে কোনো ফরম্যাটে, সেটার প্রমাণটা তিনি এখানে রেখেছেন। তবে মনে রাখতে হবে যে একটা ইনিংস দিয়ে কিন্তু আপনি সব কিছু যে আপনি পেয়ে গেলেন তা কিন্তু না। আজকের এই ম্যাচেও তাকে বড় একটা ইনিংস করার একটা সুযোগ তার সামনে রয়েছে। আর গত ম্যাচের কথা যদি বলি, সেখানে তিনি যে কায়দায় খেলেছিলেন, তাতে দেখে মনে হয়েছিল যে খুব একটা আপনার চাপের মধ্যে তিনি কিন্তু নেই, খুব একটা এনজয় করেছেন। দেখুন, আমি এটা সবসময় বিশ্বাস করি, আপনি পৃথিবীর যে কোনো কাজ সেটা যদি আপনি উপভোগ করতে না পারেন, তাহলে চাপিয়ে দেওয়া হয় আপনার উপর, অথবা মনে হচ্ছে যে আমি একটা টেনে নিয়ে যাচ্ছি, কষ্ট করছি। কষ্ট তো আপনি অবশ্যই করবেন, কষ্ট পরিশ্রম তো অবশ্যই করতে হবে, কিন্তু সেটা যদি বাইরে আপনাকে যদি সেটা প্রকাশটা চলে আসে, আপনার চেহারার মধ্যে চলে আসে, আপনার ভাবভঙ্গির মধ্যে চলে আসে, আপনি সামনে বাড়তে পারবেন না। সো সাইফ হাসান সেই ম্যাচে দেখবেন আপনি যে একটা শর্টস তিনি খেলছিলেন এবং নিজেকেই তিনি বলছিলেন যে আরও দূর যেতে হবে, আরও সামনে বাড়তে হবে। দিস ইজ দ্য সিস্টেম, এবং এই সিস্টেমে যদি তিনি আজকেও এরকম একটা উপভোগ্য কায়দায় ব্যাটিংটা করতে পারেন, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ দল ওপেনিং নিয়ে যে ধরনের দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তাটা কাটবে। তবে মনে রাখতে হবে যে ওই প্রান্তে বোলিং করবেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, যারা কিন্তু আপনার পাওয়ার প্লেতে সত্যিকার অর্থে পাওয়ারফুল বোলার। সো এদের বিরুদ্ধে চ্যালেঞ্জটুকু আপনাকে নিতে হবে, জিততে হবে। আমি বলছি না যে বাংলাদেশ দল পাওয়ার প্লেতে 6 ওভারে 60 রান বা 70 রান করে ফেলুক, বাট পাওয়ার প্লেতে যদি বাংলাদেশ দল নিরাপদে কাটিয়ে দিতে পারে, সেখানে যদি রান আপনার 45 বা 50ও আসে, আমি মনে করি যে সেই ব্যাটেলে বাংলাদেশ জিতবে। অনেকগুলো ছোট ছোট ব্যাটেল রয়েছে এই ম্যাচে, বাংলাদেশ দলকে যদি আপনি সেভাবে ভাগ করেন, এই ছোট ছোট ব্যাটেলে জিতলে আপনি ভারতকে হারানোর যে বড় ওয়ার, সেটা জিততে পারবেন। রাইট, আশরাফুল ভাই, জসপ্রীত বুমরা পাকিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচে বিট এক্সপেন্সিভ, 4 ওভারে 45 রানের মতো কনসিড করেছেন। এই এশিয়া কাপটা বুমরার মতো হচ্ছে না। সো বুমরার প্রতি যে জুজুর ভয়টা থাকে, সেটা বাংলাদেশি ব্যাটাররা কাটিয়ে উঠতে পারবে কিনা রিসেন্ট পারফরমেন্সের বিচার। এবং তানজিদ তামিম সাচ আ ওয়ান্ডারফুল ব্যাটার, ওয়ান্ডারফুল ট্যালেন্ট, কিন্তু তার ট্যালেন্টের পুরো অংশটুকু আমরা কেন জানি তার খেলার রিফ্লেকশনে পাই না। বাট যখন আবার খেলছেন তখন দুর্দান্তই খেলছেন। মানে অসুবিধাটা কই হয়? না, এভরি সেকেন্ড বা থার্ড ইনিংসে সে একটা ভালো ইনিংস খেলছে, এটা একটা পজিটিভ দিক। লাস্ট 1-1.5 বছর যদি আমরা খেয়াল করে থাকি, যে আমাদের টপ 3 ব্যাটসম্যান যারাই খেলছেন, তারা কিন্তু কেউ না কেউ এভরি সেকেন্ড ম্যাচে রান করছেন, এটা একটা ভালো দিক। তানজিম তামিম থাকলে অনেক সুন্দর লাগে, তার ব্যাটিংটা দেখতে ভালো লাগে। বিশেষ করে লাস্ট 1 বছরে বাংলাদেশের ওপেনাররা হায়েস্ট 6 মেরেছেন, এটা একটা আমরা চিন্তাই করতে পারতাম না। তো এটা একটা পজিটিভ দিক। আরেকটু যদি সচেতন হয়, কারণ শ্রীলঙ্কার এগেনস্টে 2টা ম্যাচেই সে ফেল করেছেন একই বলারের এগেনস্টে। আজকে হয়তো বা ডিফারেন্ট বলার থাকবেন, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা। আপনি যেটা বললেন যে লাস্ট ম্যাচে এক্সপেন্সিভ ছিল, এই ম্যাচগুলোতে যেটা আমার কাছে ফলো করে দেখছি যে পেস বোলিং খেলাটা কিন্তু সহজ আপনার এই উইকেটগুলোতে, স্লো অ্যান্ড স্লাগিশ উইকেট। তো এইখানে কিন্তু অত ডিফিকাল্ট না যে আপনাকে এক্সট্রা ভয় পাওয়ানোর মতন কোনো কিছু হয় না এই উইকেটগুলোতে। তো আমার আশা থাকবে যে আমাদের ওপেনিং স্লটে যেন একটা ভালো স্টার্ট দেয়, যেটা কায়সার ভাই বলছিলেন, যে ফার্স্ট 6 ওভারে যদি আমরা বেশি উইকেট না হারাই, 1টা বা 2টা হারাই এবং 45-50 রান করি,
কিন্তু আমাদের সবচেয়ে টাফ টাইম যাবে ওই যে 7 থেকে 15। হ্যাঁ, middle overs গুলা। কেন আমি বলছি, তাদের 3টা কোয়ালিটি স্পিনার আছে, আপনাকে এক ভেরিয়েশনে বল করেন, একজন লেফট আর্ম স্পিনার, একজন চায়নাম্যান, একজন অফ স্পিন মিশ্র বলার। তো 3টা বলারকে আপনি 3 ধরনের প্ল্যান করে খেলতে হবে। তো আমি আশা করব যে আমাদের প্লেয়াররা এটা খুব ভালো মতন গেম প্ল্যান নিয়ে আসবেন আজকের ম্যাচের জন্য, যে কোন বলারের এগেনস্টে আমি কোন শটটা খেলবো। কারণ দেখা যাচ্ছে যে যখন একটু টাফ টাইম যাচ্ছে বা ভালো সময় যাচ্ছে, আমরা একটা রং শট খেলে আউট হয়ে যাচ্ছি। ওই জায়গাটায় যদি আমরা একটু সেটেল হতে পারি, লাইক সাইফ চমৎকার ব্যাটিং করেছেন কিন্তু রং টাইমে আউট হয়েছেন, এটা কিন্তু 61-এর জায়গায় সে ইজিলি 85-90 নট আউট থাকতে পারতো, তখন কিন্তু তার কনফিডেন্স লেভেলটাই ডিফারেন্ট থাকতো। তো আশা করবো যে তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করেছেন, তৌহিদ হৃদয় কিন্তু ইন্ডিয়া, শ্রীলঙ্কা ওদের এগেনস্টে সবসময় ভালো খেলে থাকেন এগেনস্ট স্পিনার। তো তৌহিদ হৃদয়ের রোলটা আজকে খুব ইম্পর্টেন্ট হবে ইন্ডিয়ার এগেনস্টে। ভারতের স্পিনারদের কথা আপনি বলছিলেন, তো একটা বিষয় একটু মনে পড়ে গেল আর কি। আমার মনে হয় যে ভারতের এই 3 স্পিনারকে সামলানোর জন্য সবচেয়ে ভালো ব্যাটার হতে পারতেন কিন্তু তিনি। কারণ আপনি জানেন যে তার ক্যারিয়ার জুড়ে স্পিনারদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে এসেছেন তিনি। মুতিয়া মুরালীধরনের মতো বোলারের বিরুদ্ধে জীবনের প্রথম ম্যাচ টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন। যে মুতিয়া মুরালীধরনকে দেখে বাংলাদেশের বাদবাকি সব ব্যাটসম্যানরা আপনি একটু চকিত হয়ে যেতেন, বা তারা একটু কি করবেন, উনি একটা আতঙ্কের নাম, কি করবেন কিভাবে খেলবেন সেটা নিয়ে একটা প্রবলেমে পড়ে যেতেন। কিন্তু আশরাফুলের কাছে সেটা ছিল খুব সহজ একটা মানে সরল সমীকরণের মতো, খুব ইজি কায়দায় স্পিনারদেরকে তিনি খেলতে পারতেন। তো আমরা আশা করছি যে অন্তত বাংলাদেশ দল আজকে তারা জানে যে প্ল্যানটা কী হবে, ইন্ডিয়ার প্ল্যানটা কী হবে, বোলিং প্ল্যানটা ইন্ডিয়ার কী হবে সেটা বাংলাদেশ দলের বেশ ভালোভাবে জানা রয়েছে, সেভাবেই এক্সিকিউটটা করতে হবে। তবে একটা কাজ করতে হবে, সেটা হলো যে কাজটুকু দলের ব্যাটাররা করতে জানেন বা পারেন, আমি মনে করি যে সেটাই তাদের আগে করা উচিত। উদাহরণ হিসেবে বলি যে আপনি পরীক্ষা দিতে বসলে প্রথমে কোন উত্তরটা দিতেন, যে উত্তরটা আপনার জানা রয়েছে, কিন্তু যে উত্তরটা আপনার জানা নেই সেটা কিন্তু আপনি পরের জন্য রেখে দিতেন। সো বাংলাদেশ দলেরও কিন্তু আজকে তাই করা উচিত, যে যেভাবে ব্যাটিংটা যেটাতে তারা কমফোর্ট বেশি সেইভাবে কিন্তু খেলাটা উচিত। আপনি গিয়েই ভ্যারিয়েশন দেখিয়ে আপনি দেখবেন যে আপনি উল্টাপাল্টা শট যদি না খেলেন, বা আপনি সামনে বেড়ে ছক্কা হাঁকানোর যে টেন্ডেন্সি সেটা যদি আপনি শুরুর দিকে না করে প্রপার ক্রিকেটটা যদি খেলতে পারেন, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ দলের ব্যাটাররাও কিন্তু আপনার ভারতের এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বড় স্কোর করার সামর্থ্য রাখেন। আশরাফুল ভাই, যে কথাটা আমরা বলছিলাম যে বাংলাদেশ যদি আগে ব্যাট করে, পরে ব্যাট করলেই ভালো, রান চেজিং এবং টি-20তে গত 2-3 বছরের সমীকরণ, সেক্ষেত্রে ভারত যেন 200+ রান না করে। যদি সেটাও করে, সেটার জন্য আমাদের মেন্টালি রেডি থাকতে হবে যে ওই রানও হতে পারে। কিন্তু হ্যাঁ, এই এশিয়া কাপে দেখা যাচ্ছে যে চেজিং করাটাই সহজ। নট অনলি এশিয়া কাপ, আসলে টি-20তে এখন চেজিংটা 70-75% ম্যাচ আসলে চেজিং টিমই জিতে। হ্যাঁ, তো আমার মনে হয় যে অবশ্যই টসটা খুব ইম্পর্টেন্ট হবে। আমরা কারণ চেস আগে ব্যাটিং করলে কি হয়, আপনাকে একটা সেট করতে হয়। দেখেন আমরা কিন্তু আফগানিস্তানের সাথে বা শ্রীলঙ্কার সাথে যদি দেখেন, আমাদের স্টার্টটা ভালো হয়েছিল, 10 ওভারে 87, পরের 10 ওভারে কিন্তু আমরা 67 করেছিলাম। হ্যাঁ, তো এই কারণে আগে ব্যাটিং করলে আপনাকে একটা রান সেট করতে হয় যে আমার এই রানটা করতে হবে জিততে হলে। কিন্তু পরে ব্যাটিং করলে তো আপনাকে জানা আছে যে না, আমার এই টার্গেটে খেলা এভরি ওভার 8 করে লাগবে নাকি 9 করে লাগবে না 10 করে লাগবে, তা আপনি ওই মোমেন্টামে খেলার সম্ভাবনা থাকে আর কি। টি-20তে আমি মনে করি যে চেজিংটাই সুবিধা, যেটা আশরাফুল বললেন যে আপনি জেনে যাচ্ছেন যে আপনার টার্গেটটা কি। ধরেন আপনি কোনো 12 করেও যদি ওভারে রান দরকার হয়, কোনো ওভারে আপনি 12 করতে পারলেন না, তাহলে কি হলো যে পরের যে ওভারটা থাকবে সেই ওভারটা সেটা পুষে দিতে হবে। তখন ওই যে 2 ব্যাটাররা যে কথা বলেন, মাঝে মাঝে দেখবেন যে ইনিংসের মাঝখানে 2 ব্যাটার অনেকক্ষণ ধরে তারা কথা বলছেন, সেই কথাটা কিন্তু তারা স্কোরবোর্ডের দিকে তাকিয়ে সেখানে তাদের হিসেবটা অঙ্কটা বের করে কত রান করতে হবে সেটা আলোচনা করেন। এমন আলোচনা করেন না যে কালকে এই ম্যাচের পরে তোর বাসায় দাওয়াত খেতে যাব, সেরকম আলোচনা কিন্তু শেনওয়ান করতেন। রাইট, শেনওয়ান করতেন, সেটা তার মজার জন্য আর কি, যাতে ব্যাটারদেরকে একটু একটু কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য অনেক সময় করে থাকেন অনেকে। বাট ফিরি সেই প্রসঙ্গে যেটি দেখবেন যে আপনি 12 রান করে প্রয়োজন রয়েছে, আপনি পারলেন না, তখন কি করতে হবে, আপনার কিন্তু আস্কিং রান রেটটা বেড়ে যাবে। তাহলে সেটা পুষিয়ে নিতে কি করতে হবে, যেটা করতে হবে যে কোনো বল ডট দেওয়া যাবে না, এবং এখানে একটা বিগ স্কোর আমাদেরকে করতে হবে, 2টো ছক্কা হাঁকাতে হবে অথবা 4টা বাউন্ডারি হাঁকাতে হবে। এই যে প্ল্যানিংটা আপনি জেনে যাচ্ছেন সেকেন্ড ইনিংসে বা রান চেস করতে গিয়ে, যেটা আপনি কিন্তু প্রথম ইনিংসে পারছেন না। সো চেজিং অলওয়েজ কমফোর্টেবল ইন টি-20। এক্স্যাক্টলি, এবং বাংলাদেশ দল চেস করুক, আগে ব্যাট করুক, বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটা কমফোর্টেবল হোক। অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব,
তারপরে তিলক ভার্মা, সঞ্জু স্যামসন। শিবম দুবে, সঞ্জু স্যামসং, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, কাকে রেখে কাকে আউট করবেন সেই প্ল্যানটা ডেফিনেটলি বাংলাদেশের বোলারদের আজকে করতে হবে। মানে সাচ আ ওয়ান্ডারফুল টিম এই মুহূর্তে, সেই দলটাকে হারাতে হলো এক্সট্রাঅর্ডিনারি, যেটা আশরাফুল ভাই বলেছেন A+ বা GPA 5। আই এম GPA 5 না, অরিজিনাল GPA 5। এটা বাংলাদেশ দলকে আজকে পেতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকেই। ডিসকাশন ওয়াজ ভেরি হেলদি। হোপফুলি এরকম একটা হেলদি ম্যাচ আমরা দেখব। জিতিহারি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ফাইনালে যাওয়ার চান্স বাংলাদেশের হাতে আছে। আজকে ইন্ডিয়াকে হারিয়ে সেটা করা যাবে। যদি কোনো কারণে সেটা নাও হয়, কোনো কারণে সেটা নাও হয়, পরবর্তীতে পাকিস্তান আছে, তাদেরকে হারিয়েও বাংলাদেশ দল চাইলে ফাইনালটা খেলতে পারে। চতুর্থবারের মতো এশিয়া কাপ ইতিহাসে, ইতিহাস গড়তেই চাই, ইতিহাস গড়ার জন্যই দলটা গেছে। সুতরাং শুভকামনা বাংলাদেশ দলের জন্য। অন্ততপক্ষে এই মাইটি ইন্ডিয়ার যেই আকাশে ওড়ার ব্যাপারটা, তাদেরকে টেনে একটু মাটিতে নামানোর কাজটা বাংলাদেশ করুক না, আমরা একটু দেখি। শেষ করছি এনিগমা টিভির স্পোর্টস। পরের এপিসোডে আবারও হাজির হয়ে যাবে একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। বাংলাদেশের জয়ের খবরটা দিতে চাই। শেষ করছি, আল্লাহ হাফেজ।